তুরস্কের সঙ্গে সুর নরম করল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা 10 দেশ। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর প্রতিশ্রুতি, রাষ্ট্রদূতদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এরদোয়ানের। খাশোগি হত্যাকাণ্ডের পর আবারও আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিষযুক্ত আকৃতি দিয়ে সাবেক বাদশাহ আবদুল্লাহকে খুনের পরিকল্পনার অভিযোগ। আফগানিস্তানের মানবিক পরিস্থিতির আরও অবনতি, অর্থনৈতিক সংকট চরমে, কর্মহীন কয়েক লাখ মানুষ, ভয়াবহ দুর্ভিক্ষের সংখ্যা জাতিসংঘের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি খান তাজনিন আহসান। তুরস্ক ইস্যুতে এবার নিজেদের সুর পাল্টালো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশ। তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানি সহ পশ্চিমা 10টি দেশ। পশ্চিমা দেশগুলোর অবস্থান পরিবর্তন করায় তাদের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছে তুর্কি সরকার। প্রতিশ্রুতি দেয় দুদিন আগে 10 দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর অভিযোগে তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্র সহ 10টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশের পর এবার নিজেদের অবস্থান পরিবর্তন করল পশ্চিমা বিশ্ব। ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসের 41 নম্বর ধারা অনুযায়ী বিদেশি রাষ্ট্রদূতরা সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, এই ধারায় সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক। স্থানীয় সময় সোমবার তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ঘোষণা দেয় দেশগুলো। তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে। আমরা সবাই মতামত সহ মানুষের অধিকারকেও গুরুত্বের সাথেই দেখি। আশা রাখি তুরস্ক ইস্যু খুব শিগগিরই সমাধান হবে। পশ্চিমা দেশগুলোর অবস্থান পরিবর্তন করে বিবৃতিকে স্বাগত জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই সঙ্গে রাষ্ট্রদূতদের বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে আসার কথাও জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্র সহ 10 দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে না, তবে পরবর্তীতে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের আগে রাষ্ট্রদূতদের সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। 41. maddesine আমি বিশ্বাস করি যারা ভিয়েনা কনভেনশনের 41 ধারা মানার প্রতিশ্রুতি দিয়েছেন তারা সবাই এটি মেনে চলবেন। ভবিষ্যতে তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে তারা আর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এর আগে গেল শনিবার তুরস্কে আটক ওসমান কাভালা নামক এক তুর্কি ব্যবসায়ীর অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করে 10 দেশের রাষ্ট্রদূতরা বিবৃতি দিলে চটে যান এরদোয়ান। 2013 সালে তুরস্ক জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে অর্থায়ন এবং 2016 সালে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় কাভালাকে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বিষযুক্ত আংটির মাধ্যমে সৌদি আরবের সাবেক বাদশাহ আবদুল্লাহকে খুনের পরিকল্পনা করেছিলেন দেশটির বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমনই এক বিস্ফোরক অভিযোগ এনেছেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি। নিজের বাবার সিংহাসন আরোহণের পথ পরিষ্কার করতেই যুবরাজ এই পরিকল্পনা করেন বলেও জানান তিনি। বিষযুক্ত একটি আংটি পরে করমর্দনের মাধ্যমে সাবেক সৌদি বাদশাহ আবদুল্লাহকে খুনের পরিকল্পনা করেন বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাবার সিংহাসন আরোহণে সুবিধা করতেই 2014 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী চাচাতো ভাই বিন নায়েফকে এসব পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিন সালমান। সম্প্রতি সালমানের বিরুদ্ধে এমন বিস্ফোরক সব অভিযোগ করেছেন দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি। আমেরিকান সম্প্রচার মাধ্যম সিবিএস এর 60 মিনিটস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন আল জাবরি। 4 বছর আগে সৌদি আরবের শাসন ক্ষমতায় আসা যুবরাজ সালমান সম্পর্কে জাবরি আরও বলেন, মধ্যপ্রাচ্যে অসীম সম্পদের অধিকারী হলেও তিনি মানসিকভাবে অসুস্থ, নিজ দেশের জনগণ এমনকি সারা বিশ্বের জন্যই তিনি হুমকি। এদিকে 2018 সালে বিন সালমানের বিরুদ্ধে তাকে হত্যা চেষ্টার অভিযোগও করেছেন জাবরি। 2015 সালে 90 বছর বয়সে মারা যান সৌদি বাদশাহ আবদুল্লাহ। তার সৎ ভাই অর্থাৎ মোহাম্মদ বিন সালমানের বাবা সালমান বিন আব্দুল আজিজ তার স্থলাভিষিক্ত হন। মোহাম্মদ বিন নায়েফকে তখন ক্রাউন প্রিন্স করেছিলেন বাদশাহ সালমান। পরে 2017 সালে বিন নায়েফের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ বিন সালমান। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। তালেবানের ক্ষমতা গ্রহণের 2.5 মাসেই চরম অর্থনৈতিক সংকটে আফগানিস্তান।
নেই বিদেশি সহায়তা, কর্মহীন লাখ লাখ মানুষ। যুদ্ধের কারণে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। আন্তর্জাতিক সহায়তা না পেলে শীত মৌসুমে চরম দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। 2 দশকের যুদ্ধে দেশটি বিধ্বস্ত। সংঘাত সহিংসতার কারণে গড়ে ওঠেনি শিল্প প্রতিষ্ঠান। গেল 20 বছর ধরে কেবল বিদেশি সহায়তার উপর নির্ভর ছিল অর্থনীতি। বলছি আফগানিস্তানের কথা। চলতি বছরের 15ই আগস্ট আকস্মিকভাবে কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের মসনদে বসে তালেবান। এরপরই পাল্টে যায় প্রেক্ষাপট। গনি সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় বিদেশি সহায়তা। তালেবানের ক্ষমতা গ্রহণের 2.5 মাসের মধ্যেই ভেঙে পড়েছে অর্থনীতি। ব্যাংকগুলোতে নেই নগদ অর্থ, দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। নিত্যপণ্য যা পাওয়া যায় তারও দাম বাড়ছে হু হু করে। কাজ না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। নিরাপত্তা নিয়ে এখন তেমন কোনো সমস্যা দেখছি না, কিন্তু আমরা কাজ করে খেতে চাই। কোনো দেশই আমাদের সমর্থন করছে না। সমর্থন করলে আমাদের অর্থনীতি স্বাভাবিক হতো। এভাবে আর কতদিন চলবে বুঝতে পারছি না। আমরা সরকারের কাছে কাজ চাই, আর কোনো দাবি নাই। মানুষ কাজ পাচ্ছে না, কোনো খাবার নাই, টাকা পয়সা নাই, নিত্য পণ্যের দাম বাড়ছে, সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে, আগামী শীত মৌসুমের আগে বিদেশি সহায়তা না পেলে চরম দুর্ভিক্ষ দেখা দিতে পারে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকই খাদ্য সংকটে রয়েছে বলেও জানায় সংস্থাটি। এছাড়া 32 লাখ শিশু ভুগছে পুষ্টিহীনতায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। করোনার ধাক্কা সামলে আবারও জমে উঠেছে ফ্রান্সের পুরনো জিনিসপত্র বিক্রির মেলা। ক্রেতার সমাগমে খুশি বিক্রেতারা। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অতি সংক্রামক আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে ভারতে। এরই মধ্যে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত 7 জনকে শনাক্ত করা হয়েছে দেশটিতে। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনেও ডেল্টার প্রভাবে ভয়াবহ কোভিড পরিস্থিতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই কারণে এরই মধ্যে স্থগিত করা হয়েছে বেইজিং ম্যারাথন। করোনার একের পর এক ভ্যারিয়েন্টে কুপোকাত পুরো বিশ্ব। সর্বশেষ ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা কাঁদিয়েছে সবাইকে। এবার আরও উদ্বেগের খবর দিল ভারত। ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অতি সংক্রামক আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে দেশটিতে। নতুন এই ভ্যারিয়েন্টের নাম AY4.2। ভারতের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এনডিসি জানায়, এরই মধ্যে মধ্যপ্রদেশের নতুন ভ্যারিয়েন্ট সংক্রমিত 7 জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া মহারাষ্ট্রের 1% নমুনাতে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তারা জানান, নতুন এই ধরনটি নিয়ে গবেষণা চলছে। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনেও আবারও ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর প্রভাবে ফের ভয়াবহ কোভিডের পরিস্থিতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নতুন করে 11টি প্রদেশে ছড়িয়ে পড়েছে কোভিড। এর কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বেইজিং ম্যারাথন। যদিও দেশটির 75% মানুষ করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। এছাড়া গোটা ইউরোপে করোনা পরিস্থিতি উন্নতি হলেও উল্টো পথে হাঁটছে রাশিয়া। আবারও সেখানে বাড়তে শুরু করেছে করোনার দাপট। 24 ঘন্টায় নতুন করে 1000-এরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে দেশটিতে। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জিনিয়া শেখ, সময় সংবাদ। মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমে আসায় বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশটির পর্যটন কেন্দ্র। দীর্ঘ প্রায় 18 মাস বন্ধ থাকার পর অবশেষে দেশটির অর্থনীতির চাকা সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। 15 নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বিদেশি পর্যটকদের জন্য লংকাই দ্বীপমালা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর আছেন সহকর্মী আব্দুল কাদের। চলে যাচ্ছি তার কাছে। কাদের, ধন্যবাদ তাজনীন। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরেই করোনার যে প্রকোপ ছিল সেটি কিন্তু এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। কারণ বর্তমানে মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্ক জনসংখ্যা প্রায় 94.6% মানুষকে ইতিমধ্যেই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া সম্পন্ন করেছে। এছাড়া
দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া সম্পন্ন করেছে তারা এখন দেশটির সবগুলো রাজ্যে কিন্তু যাতায়াত এবং ভ্রমণের সুযোগ পাচ্ছে। অন্যদিকে আপনি জানেন যে বিদেশি যে পর্যটকগুলো আছে তারাও কিন্তু আগামী 15ই নভেম্বর থেকে মালয়েশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপমালা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। এছাড়া তাদের কোন কোন দেশের নাগরিক এই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে সে বিষয়ে কিন্তু এখনো কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে খুব শিগগির দেশটির যে অভিবাসন বিভাগ রয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এসবের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হবে বলেও আমরা শুনতে পেরেছি। এছাড়া এরপর হয়তো আরো বিস্তারিত আরো তথ্য আমরা দর্শকদের জানাতে পারবো। এছাড়া দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী বিদেশি পর্যটকরা কোনো ধরনের কোয়ারেন্টাইন ছাড়াই এই দেশে প্রবেশের অনুমতি পাবে। তবে এখানে আসার 3 দিন অতিবাহিত হয়ে গেলে এরপর RT-PCR টেস্ট বাধ্যতামূলক নিজ খরচে করতে হবে। অর্থাৎ 4র্থ দিন থেকেই তাদের PCR টেস্ট করা বাধ্যতামূলক করেছে মালয়েশিয়া সরকার। তবে এখানে আসার একই সাথে 72 ঘন্টার যে COVID-19 যে PCR টেস্ট সার্টিফিকেট এটি সহ $80,000 চিকিৎসা বিমা নিয়েও সাথে করে আনতে হবে মালয়েশিয়া প্রবেশকালে। এছাড়া পর্যটকরা এখানে পৌঁছানোর পর যে মাই সেজাত্রা নামে যে একটি অ্যাপ রয়েছে সেখানে পর্যটকরা তাদের নাম নিবন্ধন করে বারকোড স্ক্যানিং এর মাধ্যমেই তাদের সবগুলো প্রবেশ পথ অতিবাহিত করতে হবে। এটি আসলে কেবল বিদেশি পর্যটকদের জন্য যে তা নয়, এখনো এখানে যারা স্থানীয় এবং বিদেশি যারা রয়েছে বসবাস করছেন তারাও কিন্তু প্রতিনিয়ত এই মাই সেজাত্রা অ্যাপসটি ব্যবহার করে আসছেন। এছাড়া তাজনীন, আপনি জানেন যে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের বিভিন্ন দেশের মতো মালয়েশিয়াও কিন্তু অর্থনীতির হুমকি পড়তে হয়েছে। পাশাপাশি দেশটির যে পর্যটন শিল্প সহ সব ধরনের ব্যবসা বাণিজ্য ধস নেমেছিল। তবে এখন মালয়েশিয়া সরকারের যে তার দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছেন। আশা করা যাচ্ছে সরকারের এসব বাস্তবমুখী পরিকল্পনায় আগামী বছরের শুরু থেকে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আবার সেই চিরচেনা রূপ ফিরে পাবে। তো তাজনীন, এই ছিল আমার কাছে মালয়েশিয়ার সবশেষ করোনা পরিস্থিতির খবর। তাজনীন, মালয়েশিয়ার পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল কাদের। দীর্ঘ 20 মাসেরও বেশি সময় পরে শর্ত সাপেক্ষে নিয়মিত আন্তর্জাতিক সীমানা খুলে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এতে প্রবাসীরা খুশি হলেও সহজেই দেশে যাওয়ার সুযোগ মিলছে না অনেকেরই। অন্যদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া প্রবেশের সুযোগটি এখনও অনেকটাই অবাস্তব রয়ে গেছে। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি ও প্রবাসীদের বর্তমান অবস্থার বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিডনিতে আছেন সহকর্মী SM আমিনুল রুবেল। চলে যাচ্ছি তার কাছে। রুবেল, ধন্যবাদ তাজনীন। পুরো অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি এই মুহূর্তে মোটামুটি স্বাভাবিক আছে বলা যাবে, শুধুমাত্র ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য ছাড়া। সেখানে রাজধানী ক্যানবেরার করোনা পরিস্থিতিও কিন্তু আগের তুলনায় অনেক ভালো অবস্থায় আছে এই মুহূর্তে। সেখানে করোনা সংক্রমণের সংখ্যা কমে এসেছে। তবে ভিক্টোরিয়াতে কিন্তু আজকেও প্রায় 1,500 জন করোনা সংক্রমিত হয়েছে গত 24 ঘন্টায়। এছাড়া সিডনিতে 284 জনের মতো করোনা সংক্রমিত হয়েছে। তার মানে এই মুহূর্তে বলা যায় যে শুধুমাত্র বৃহত্তর মেলবোর্নে করোনা পরিস্থিতি তুলনামূলক খারাপ। এখানে বলাই বাহুল্য যে অস্ট্রেলিয়ার সব স্টেটগুলোতেই কিন্তু ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম অনেক গতি পেয়েছে। তবে শুধুমাত্র বৃহত্তর সিডনি বা নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যেই কিন্তু 80% উপরে মানুষ, প্রায় 86% মানুষ কিন্তু ভ্যাকসিনের 2টো ডোজই নিয়েছে, যাদের বয়স 16 বছরের ঊর্ধ্বে। এছাড়া অন্যান্য স্টেট কিছুটা পিছিয়ে আছে। ক্যানবেরা যদিও 80%-এর ঊর্ধ্বে চলে গেছে, তবে এর পরবর্তীতে অবস্থানে আছে কিন্তু মেলবোর্ন। সেখানে 76% মানুষ করোনা 2টো ডোজ নিতে পেরেছে এখন পর্যন্ত। এই কারণে শুধুমাত্র নভেম্বরের 1 তারিখ থেকে অস্ট্রেলিয়ার সিডনি থেকে আন্তর্জাতিক নিয়মিত বর্ডার খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশিরা কিন্তু অনেকেই কিন্তু টিকিট কেটেছে আমার জানা মতে, যারা এই নভেম্বরেই বাংলাদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে দীর্ঘদিন পর। আপনাদের মনে করিয়ে দিই, গত বছরের মার্চের 27 তারিখ থেকে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের তথা পৃথিবীর অন্যান্য সব দেশেরই নিউজিল্যান্ড ছাড়া আন্তর্জাতিক নিয়মিত বর্ডার কিন্তু বন্ধ ছিল। নিয়মিত বর্ডার বারবার বলছে যে সেখানে শর্ত সাপেক্ষে শুধুমাত্র নাগরিক এবং রেসিডেন্ট যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু দেশে যেতে পারছিল, অন্যান্যরা কিন্তু পারেনি। যে কারণে অনেকগুলো হৃদয় বিদারক ঘটনা এখানে ঘটেছে যে অনেক বাংলাদেশি এখানে আছেন যাদের আত্মীয় স্বজন, বাবা মা অনেকে বাংলাদেশে করোনার সময় কিন্তু মারা গেছে, কিন্তু
বাংলাদেশিরা অস্ট্রেলিয়া থেকে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বা রুলস রেগুলেশনের কারণে দেশে যেতে পারেনি, অনেকে দেশে গিয়েছে তারা আর ফিরতে পারবে না। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকেই গত মার্চ মাসে পরে যারা এসেছে তারপরে কিন্তু কোনো বাংলাদেশি অস্ট্রেলিয়াতে আসতে পারেনি স্টুডেন্ট। আগামী বছরের শুরুতে হয়তো বা স্টুডেন্ট আসার সম্ভাবনা বাড়বে, তবে এই বছরে মোটামুটি সম্ভাবনা নেই, কারণ মাত্র 14 দিনে 250 জন স্টুডেন্টকে অস্ট্রেলিয়াতে ঢুকতে দেওয়া হচ্ছে, যারা হচ্ছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে আছে। অন্যান্য স্টেটেও চেষ্টা করা হচ্ছে খুব দ্রুতই স্টুডেন্টদেরকে আনার জন্য। তবে বেশিরভাগ বাংলাদেশি শিক্ষার্থী আসলে অস্ট্রেলিয়ার যে সামার সেমিস্টারটা বলা হয়, যেটি হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সেমিস্টারটা তারা ঐচ্ছিক থাকায় তারা অনেকেই এই সেমিস্টারে পড়াশোনা করে না। এই সেমিস্টারে তারা খণ্ডকালীন চাকরি করে পরবর্তী সেমিস্টারের জন্য টিউশন ফি জোগাড় করার চেষ্টা করে। অস্ট্রেলিয়ার বাংলাদেশি এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে 2 জন মারা গেছে। এরপরে গত 1.5 মাসে আর কোনো অনেকে সংক্রমিত হয়েছে আমরা জানি, কিন্তু মারা যায়নি কেউ। বিশেষ করে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে সেখানে লকডাউন কিন্তু তুলে দেওয়া হয়েছে গত সপ্তাহ থেকে। সেখানে জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, তবে এখনো রেস্ট্রিকশন কিছু রয়ে গেছে, কারণ মানুষ কিন্তু করোনা ভ্যাকসিনের ডোজ নিয়েছে, কিন্তু করোনা সংক্রমণও কিন্তু বাড়ছে। সিডনির জনজীবনে চাঞ্চল্য এসেছে অনেকটা। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখলেই বোঝা যায় যে সেখানে আগের তুলনায় অনেক ভিড় বেড়েছে। তবে 2 বছর আগে অস্ট্রেলিয়া যেমন ছিল তেমন কিন্তু না। আর বাংলাদেশি শিক্ষার্থীরা যারা এই বছর আসার স্বপ্ন দেখছিল, অনেকেই কিন্তু এবছর হয়তো আসতে পারবে না। তবে অনেকেই কিন্তু যারা ভিসা নিয়ে রাখছে অথবা আগামী বছরের প্রথম সেমিস্টারটা ফেব্রুয়ারি মার্চ থেকে যে সেমিস্টার শুরু হবে সেটির জন্য যারা ভিসা নেওয়ার চেষ্টা করছে, তাদের জন্য কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতা এবার তুলনামূলক কম। তারা কিন্তু এবার অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনার সুযোগ পাবে। এই ছিল অস্ট্রেলিয়া থেকে করোনা পরিস্থিতি এবং বাংলাদেশিদের সর্বশেষ খবর আমার কাছে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি এবং প্রবাসীদের বর্তমান অবস্থার বিস্তারিত জানাতে সিডনি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। EDF Aluminium, redefine possibilities. আন্তর্জাতিক সময় আরও থাকছে। নেটফ্লিক্স ব্লকবাস্টার স্কুইড গেমের ছোঁয়া ইন্দোনেশিয়ার ক্যাফেতে। বাস্তবেই প্রতিযোগিতার আয়োজন, খাবারের পাশাপাশি বিনোদনের জন্য আগ্রহীদের ভিড়। সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF এর ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এমন সিদ্ধান্তের জন্য বিজেপি সরকারের তীব্র সমালোচনাও করেন তিনি। সম্প্রতি সীমান্ত সুরক্ষার বিষয়টিকে সামনে এনে চলতি মাসের 15 তারিখ পশ্চিমবঙ্গ, আসাম এবং পাঞ্জাব সীমান্তে BSF এর কার্যক্ষেত্র বাড়ানো হয়। এখন থেকে 15 কিলোমিটারের পরিবর্তে সীমান্তের 50 কিলোমিটার এলাকায় নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারত বাংলাদেশ সীমান্তের পরিমাণ প্রায় 4500 বর্গ কিলোমিটার। এর মধ্যে 1000 বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে হলেও বাকি সীমান্তের প্রায় 80%ই কাঁটাতারের বেড়া। যদিও এরই মধ্যে 1000 কিলোমিটার এলাকায় এখনো পর্যন্ত কোনো ধরনের বেড়া দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও 2 দেশের সীমান্তে বড় সমস্যা হচ্ছে মাদক ও অস্ত্র পাচার। আগের তুলনায় মানব পাচার কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি গরু পাচার। এ নিয়ে বরাবরই পাল্টাপাল্টি দোষারোপ করে আসছে প্রতিবেশী 2 দেশ। ঠিক এমন বাস্তবতায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়াতে চলতি মাসের 15 তারিখ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর কার্যক্ষমতা আরও বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিন পশ্চিমবঙ্গ, আসাম এবং পাকিস্তান লাগোয়া পাঞ্জাব সীমান্তের 15 কিলোমিটার এলাকার মধ্যে নিজেদের কার্যক্রম পরিচালনা করে থাকলেও এখন থেকে সীমান্তের অভ্যন্তরে 50 কিলোমিটার এলাকায় নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা BSF। চালাতে পারবে গ্রেপ্তার ও তল্লাশি অভিযানও। কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে এরপরই শুরু হয়েছে রাজ্য কেন্দ্র সংঘাত। 3 দিনের সফরে উত্তরবঙ্গ গিয়ে রোববার রাতে বিজেপি সরকারকে তুলোধুনো করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সীমান্তের মাদক, গরু পাচার সহ সব ধরনের অমূলক কাজের পেছনে তৃণমূলের সিন্ডিকেট রয়েছে বলেই পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষও। BSF এর হাতে ছিল 15 কিলোমিটার, এখন বলছে 50 কিলোমিটার পর্যন্ত ওনারা ঘুরে বেড়াতে পারবেন। মানেটা কি? লোক মারলেও তো কোনো হিসেব দেয় না। আমি BSF-কে রেসপেক্ট করি, আমি কোনো এজেন্সির বিরুদ্ধে বলছি না, কিন্তু যে পলিটিক্যাল লোকেরা এইসব সিদ্ধান্ত নিচ্ছেন দাঙ্গাকে উস্কানি দেওয়ার জন্য আর বর্ডারে ঝগড়া লাগানোর জন্য, আমাদের অঞ্চল ভালো আছে। সবচেয়ে বেশি উত্তেজনা প্রবণ হচ্ছে বাংলাদেশ বাংলা বর্ডার।
22-19 কিলোমিটার, দিদিমণি 1000 কিলোমিটার এখন তার কাঁটা দিতে দেননি, জমি দিচ্ছেন না, কারণ তার ভাইদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। গরু পাচার, সোনা পাচার, স্মাগলিংয়ে সব নেতারা যুক্ত আছেন, পুলিশ যুক্ত আছে। সেখানকার স্থানীয় মানুষরা বর্ডারের তাদের জীবন নষ্টগত হয়ে যাচ্ছে এই চোরাচালানের জন্য। চলতি বছরের বিধানসভা নির্বাচনে মমতার দলের কাছে বড় ধাক্কা খায় গেরুয়া শিবির। এরপর থেকেই রাজ্য আর কেন্দ্রের মধ্যে নানা ইস্যুতে শুরু হয় সংঘাত। বিশেষ করে 2024 সালে মোদি বিরোধী মুখ হিসেবে মমতার নাম উঠে আসায় এই সংঘাত আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ব্রোকান্ত এক ধরনের মেলা। বিভিন্ন প্রয়োজনীয় ও পুরাতন জিনিসপত্র বিক্রির জন্য এই মেলার বেশ জনপ্রিয়তা রয়েছে ফ্রান্সে। রাজধানী প্যারিস ছাড়াও বিভিন্ন শহরে প্রতি বছর সরকারি ছুটির দিনে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। করোনার কারণে এই মেলা অনুষ্ঠিত না হলেও পরিস্থিতি উন্নতি হওয়ায় এবারের ক্রেতা সমাগমে মেলা বেশ সরগরম ছিল। প্যারিসের এমন মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। পুরাতন জিনিসপত্র বিক্রির জন্য এটিকে মেলাই বলা চলে। সাপ্তাহিক ছুটির দিন কিংবা সরকারি ছুটির দিনে এই মেলা বসে। রাজধানী প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য বড় শহরের পৌর এলাকাগুলোতে ভিন্ন ভিন্ন দিনে এই মেলার আয়োজন হয়ে থাকে। নিজের জন্য অপ্রয়োজনীয় কিংবা অতিরিক্ত জিনিসপত্রই কেনাবেচা হয় এই মেলায়। এমন কোনো জিনিস নেই যা এই মেলায় পাওয়া যায় না। কাপড় চোপড় তো বটেই, হাতের আংটি থেকে শুরু করে বই, কলম, এমনকি অনেক দুষ্প্রাপ্য জিনিসপত্রও পাওয়া যায় এই মেলায়, আর দাম একেবারেই সস্তা। মেলায় অংশগ্রহণকারীরা বলেছেন করোনার কারণে গেল 2 বছর এ মেলায় তারা অংশগ্রহণ করতে না পারলেও এবারের মেলায় অংশগ্রহণ করে তারা অনেকটাই খুশি। স্থানীয় পৌরসভা থেকে আমি এই জায়গাটি ভাড়া নিয়েছি। আমি বাচ্চাদের খেলনা বিক্রি করছি। বাচ্চারা এখান থেকে তাদের পছন্দের খেলনাটি কিনে নিয়ে যেতে পারছে। দাম একেবারেই কম। আর এই মেলা থেকে সস্তায় জিনিসপত্র কিনতে পেরে খুশি ক্রেতারাও। আমার পছন্দের একটি কাপড় কিনলাম। সাধারণ দোকানে এর দাম অনেক বেশি হলেও এখানে বেশ সস্তায় কিনতে পেরে আমি অনেক খুশি। আর কাপড়ের গুণও খারাপ না, দেখতেও বেশ সুন্দর। একেবারে সাধারণ জিনিসপত্র থেকে শুরু করে অনেক নামি দামি কোম্পানির জিনিসপত্র পাওয়া যায় এই মেলায়। পরিবার পরিজনদের নিয়ে অনেকেই অংশগ্রহণ করেন এই মেলায়, আর তাই এই মেলা তাদের কাছে শুধু একটি মেলাই নয়, উৎসবও বটে। প্যারিসের ব্রোকান্ত মেলা থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতার বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে বিজনেস কনফারেন্স। গালফ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এই বিজনেস কনফারেন্সের আয়োজন বলে জানান আয়োজকরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রথমবারের মতো কাতার বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে আগামী 5 নভেম্বর উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে কাতারের রাজধানী দোহা ওল্ড গানম ম্যাজিস্ট্রেট হোটেলের হলরুমে বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। 2022 কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগিয়ে কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে এই কনফারেন্স আয়োজিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে পেরে খুশি অনেক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। এখানে বাংলাদেশি ব্যবসায়ীরা আগামী 5 নভেম্বর যে ব্যবসায়ী বিজনেস কনফারেন্সের উদ্যোগ নিয়েছেন, আশা করি এটা সফলভাবে আয়োজন করতে পারবেন। 5 নভেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমরা চাই একটি সফল কনফারেন্স যাতে করতে পারি। বাংলাদেশের বিভিন্ন কালচার, বিভিন্ন প্রোডাক্ট যেন আমরা কাতারে তুলে ধরতে পারি এবং ওয়ার্ল্ড কাপের আগে যেন বাংলাদেশের পরিচিতি কাতারে আমরা দেখাতে পারি। উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাদেশি পণ্যের বিশাল বাজার সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন বলে জানান আয়োজকরা। এই কনফারেন্সের মাধ্যমে আমাদের গালফের মধ্যে বসবাসরত যে সমস্ত ব্যবসায়ীরা আমরা আছি, আমাদের মধ্যে একটা অত্যন্ত সুসম্পর্ক সৃষ্টি হবে। আমাদের বাংলাদেশের প্রোডাক্টকে আরও আমরা ব্র্যান্ডিং করতে পারবো, বাংলাদেশের প্রোডাক্টের রপ্তানি আরও বেশি আমরা বাড়াতে পারবো। এই কনফারেন্সে বাংলাদেশ থেকে ব্যবসায়ীরাও অংশ নিচ্ছেন। সময় সংবাদ, কাতার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি তৈরি ও তাদের উন্নয়নে কাজ করার স্বীকৃতি হিসেবে গুণীজন সম্মাননা দেয়া হয়েছে। প্রবাসের মাটিতে যারা বাংলাদেশ ও বাংলাদেশিদের চেনাতে সক্ষম হয়েছেন তাদের এই অর্জনের জন্যই দেয়া হয়েছে এই পদক। এবার 4 বিশিষ্টজন পেয়েছেন পুরস্কার।
লস অ্যাঞ্জেলেস লিটল বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠান হয়ে ওঠে তারার মেলা। বাংলাদেশ থেকে যোগ দেন নওশিন হিল্লোল দম্পতি। লস অ্যাঞ্জেলেস থেকে সহকর্মী লস্কর আল মামুনের রিপোর্ট। অনুষ্ঠানের শুরুটা ছিল জমকালো আয়োজনে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সায়েন্টোলজি মিলনায়তনে স্থানীয় সময় রোববার রাতে আয়োজন করা হয় লিটল বাংলাদেশ অ্যাওয়ার্ড 2021 ও সাংস্কৃতিক সন্ধ্যা, যার প্রধান আকর্ষণ ছিল গুণীজন সম্মাননা। প্রবাস জীবনে এই 40 বছর একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে অনেকে বলে আমি পিএইচডি করেছি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি একটা উপর বাঙালির উপর পিএইচডি করেছি। প্রবাসীদের এই অনুষ্ঠানের আয়োজক লিটল বাংলাদেশ প্রেস ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল তারেক মোহাম্মদ। তিনি পুরস্কার তুলে দেন বিশিষ্ট 4 বাংলাদেশির হাতে, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত করতে অবদান রেখেছেন। এবছর মোহাম্মদ এহসান, মমিনুল হক বাচ্চু, মিয়া নাইম হাবিব ও MK জামান পান গুণীজন সম্মাননা। আয়োজক সংগঠন প্রেস ক্লাব নেতারা প্রতি বছর এ সম্মাননা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ শেখ গালিব রহমান সহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। পাবলো পিকাসোর হাতে আঁকা 11টি শিল্পকর্ম বিক্রি হলো 11 কোটি মার্কিন ডলারে। এর মধ্যে নিজ হাতে আঁকা তার প্রেমিকার চিত্রকর্মটি বিক্রি হয় 40 কোটি 5 লাখ মার্কিন ডলারে। পাবলো পিকাসো এক নামেই সবাই চেনে এই স্প্যানিশ চিত্রশিল্পীকে। এত বছর পর আবারও আলোচনায় তার শিল্পকর্ম। সম্প্রতি তার হাতে আঁকা নিজের প্রেমিকার একটি পেইন্টিং বিক্রি হলো চড়া দামে। 1938 সালে পিকাসোর আঁকা ওমেন ইন আ রেড অরেঞ্জ ব্যারেট শিরোনামের এই চিত্রকর্মটি বিক্রি হয় 40 কোটি 5 লাখ মার্কিন ডলারে। এদিন পিকাসোর হাতে আঁকা 11টি শিল্পকর্ম বিক্রি হয়, যার মোট দাম ছিল 1 কোটি মার্কিন ডলার। এর মধ্যে রয়েছে 9টি পেইন্টিং ও 3টি সিরামিকের শিল্পকর্ম। এছাড়া তার সেরা কাজের একটি ম্যান অ্যান্ড চাইল্ড এদিন বিক্রি হয় 2 কোটি 44 লাখ মার্কিন ডলারে। লাস ভেগাসের একটি হোটেলে 2 দশক ধরে সাজানো ছিল শিল্পগুলো। এই হোটেল থেকে মোজিয়ার রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠান কিনে নেয় তার শিল্পগুলো। জিনিয়া শেখ, সময় সংবাদ। নেটফ্লিক্স ব্লকবাস্টার স্কুইড গেম জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। চলছে রীতিমতো উন্মাদনা। এবার সেই উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করেছে ইন্দোনেশিয়ার একটি ক্যাফে। ওয়েব সিরিজটির আদলে বাস্তবেই স্কুইড গেম প্রতিযোগিতার আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে ক্যাফেটি। তবে এখানে প্রতিযোগিতায় বাদ পড়লে মরতে হচ্ছে না কাউকে, পরিবর্তে মিলবে না কোনো পুরস্কার। চলছে হালের নতুন সেন্সেশন স্কুইড গেম। তবে নেটফ্লিক্সের পর্দায় নয়, বাস্তবেই গেমটির এক একটি ধাপে অংশ নিচ্ছেন প্রতিযোগীরা। আর চলছে নিয়ম মেনে এক একটি ধাপ পার করার প্রাণান্তকর চেষ্টা। দেখতে অদ্ভুত মনে হলেও ওয়েব সিরিজটির আদলে বাস্তবে স্কুইড গেম প্রতিযোগিতার আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি ক্যাফে। এখানে খেতে আসা সাধারণ মানুষের অধিকাংশই অংশ নিচ্ছেন এতে, আর জিতে নিচ্ছেন নানা ধরনের পুরস্কার ও খাবারের অফার। এতটা অবিকল মনে হয় না কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট এমন গেমের আয়োজন করতে পেরেছে। এখানে অংশ নেয়া যে কেউ সত্যিকারের স্কুইড গেমের ফিল পাবে। স্কুইড গেম দেখে এখানে এসে একই ধরনের গেম খেলতে পারাটা সত্যি অনেক ভিন্ন এক অভিজ্ঞতা। তবে ওয়েব সিরিজটির মতো এখানে প্রতিযোগিতা থেকে বাদ পড়লে মরতে হচ্ছে না কাউকে, পরিবর্তে মিলছে না কোনো পুরস্কার। আয়োজকরা জানান, স্কুইড গেম প্রেমীদের একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতার স্বাদ দিতেই এমন আয়োজন। প্রতিদিন গড়ে 2 শতাধিক মানুষ এখানে খেতে এসে মজার এই খেলায় অংশ নিচ্ছেন বলেও জানানো হয়। এ মাসের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া স্কুইড গেম এরই মধ্যে বিশ্বব্যাপী আয় করেছে 90 কোটি ডলারেরও বেশি। এরই মধ্যে 90টিরও বেশি দেশে 1 নম্বরে উঠে এসেছে ওয়েব সিরিজটি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। তুরস্কের সঙ্গে সুর নরম করল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা 10 দেশ। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর প্রতিশ্রুতি। রাষ্ট্রদূতদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এরদোয়ানের। এবং
খাশোগি হত্যাকাণ্ডের পর আবারও আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিষযুক্ত আংটি দিয়ে সাবেক বাদশাহ আব্দুল্লাহকে খুনের পরিকল্পনার অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।